ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টিক ট্যাকটো। আজকে আমি তোমাদের ক্লাউড কম্পিউটিং নিয়ে বেসিক ধারণা দেব, যেটা কিনা সবারই জানা উচিত। এটা আইসিএসসি সিলেবাসে স্কুল লেভেলে আছে, তাহলে যারা স্কুলে পড়ে তাদের এটা একটা বেসিক ধারণা হয়ে যাবে। তাদের একটা বেসিক ধারণার দরকার তাদের পরীক্ষার জন্য। তাছাড়াও রেগুলার লাইফে যারা কম্পিউটার ইউজ করি তারা কম বেশি অবশ্যই ক্লাউড ইউজ করি, এবং অবশ্যই যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে তারা তো ক্লাউড ইউজ করেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক কনসেপ্টটা না জেনেই ইউজ করে। এটা একটা পাওয়া যায়, সেই হিসেবে ইউজ করে। ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক ধারণাটা অনেকেরই নেই, বিশেষ করে যারা বাড়িতে থেকে কাজ করে বা যারা বাচ্চারা, তাদের কিন্তু কোনো বেসিক কনসেপ্টটা নেই বা কম আছে। সবার কিন্তু এই জিনিসটা জানা দরকার যে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কী। এটা আমরা প্রায়ই শুনে থাকি। ক্লাউড কম্পিউটিং বললে প্রথমেই যেটা মাথায় আসে ক্লাউড। এটা কিন্তু একদমই ক্লাউড রিলেটেড কিছু না। এটা একটা কনসেপ্ট, শুধুমাত্র এক ধরনের কম্পিউটিং। নানা রকম জিনিস করা যায় কম্পিউটারে, কিন্তু যার সাথে ক্লাউডের কোনোই সম্পর্ক নেই। তাহলে আমরা কেন ক্লাউড কম্পিউটিং বলছি? যেটা একটা কিনা কনসেপ্ট দিচ্ছে যে কোনো একটা মেশিন, কোনো একটা কম্পিউটার আমাদের ধরে নিচ্ছি বাইরে কোথাও ক্লাউডে আছে, যার মাধ্যমে আমরা নানা রকম জিনিস অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাউডে নেই, কোথাও একটা এরকম একটা বড় প্রসেসরওয়ালা বড় সার্ভার, বড় একটা মেশিন আমাদের কিন্তু কোথাও আছে, যেটাকে আমরা ইউজ করছি। এটা একেবারেই ক্লাউডে নেই। তাহলে কোথায় আছে? এটা কিন্তু আমরা যদি পৃথিবীটাকে দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করব যে আমাদের এই যে জায়গাগুলো ল্যান্ড স্পেস, যে কোনো একটা ল্যান্ড স্পেসে আছে, কোথাও জলেও নেই। কারণ কি? এটা একটা কিন্তু কম্পিউটার বা বড় একটা মেশিন, যেটা কিনা আমাদের এই কম্পিউটিং সার্ভিসগুলোকে দিচ্ছে। তো সেই মেশিনটা কোনো একটা জায়গায় আছে, মানে আজকে আমরা ইন্ডিয়ায় বসে সেটাকে অ্যাক্সেস করছি মানেই যে সেটা ইন্ডিয়াতে বা এশিয়াতে আছে, তার কিন্তু কোনো মানে নেই। যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো কন্টিনেন্টে থাকতে পারে, যে কোনো দেশে থাকতে পারে, কিন্তু এটা আকাশে নেই। অবশ্যই কোনো একটা ল্যান্ডে আছে, কোনো একটা জায়গায় আছে, যেটাকে কিনা আমরা ইন্টারনেটের থ্রুতে ইউজ করতে পারছি। তাহলে ক্লাউড কম্পিউটিং হচ্ছে কোনো একটা বড় ক্যাপাসিটিওয়ালা মেশিন, যেটাকে আমরা আমাদের হোম লোকেশন বা অফিস লোকেশন থেকে ইউজ করতে পারছি, কিন্তু ক্লাউডে নেই। এবার এই জিনিসগুলো আমাদের সাপোর্ট করে কে? যে কোনো একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো একটা বড় ইন্ডাস্ট্রি, যেটা কিনা বড় বড় এরকম সিপিইউ জিপিইউওয়ালা বড় সার্ভার একটা কিনে রেখেছে, যেটা কিনা আমাদেরকে ভাড়া দেয়, বা কেউ নিজস্বও কিনতে পারে। কিন্তু এগুলোর অনেক অনেক প্রাইস বেশি হয়, অনেক ক্যাপাসিটি লাগে। তো সেই জিনিসগুলোর জন্য জেনারেলি খুব বড় একটা কোম্পানি তারা এইগুলোকে জেনারেলি ভাড়া দিয়ে থাকে। তো আমরা তাদের কাছ থেকে এইগুলোকে ভাড়া নিই। জেনারেলি অফিসের লোকেরা নেয়, যে কোনো অফিস তাদের স্ট্রাকচারের জন্য নেয়। কোনো আমরা বাড়ি থেকেও যারা ইউজ করি তারাও কিন্তু ক্লাউড কম্পিউটিং ইউজ করি। তো সেই সব জিনিসগুলো আমি বলবো, কিন্তু আমি এখানে বলতে চাইছি যে যে কোনো একটা কোম্পানি বা বড় কেউ এই জিনিসগুলোকে ভাড়া দিচ্ছে। এইবার যদি বলি বেসিক কনসেপ্ট, এটা আমি জাস্ট একটা অ্যানালজি দেখাচ্ছি। এই অ্যানালজিতে আমি কিন্তু একেবারেই বলবো না যে এটা কিন্তু মেলে, কিন্তু এটা কিন্তু কাছাকাছি একটা অ্যানালজি, যেটা আমি একদম বাইরে থেকে একটা সিম্পল উদাহরণ দেব, যেটা কম্পিউটার রিলেটেড নয়, কিন্তু যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কেন বা কীভাবে আমরা ইউজ করি। সেটা হচ্ছে, মনে করো একটা স্টুডেন্ট বাইরে পড়তে গেছে, সেখানে গিয়ে তার খাট, তার টেবিল, তার ডেস্ক, অনেক কিছু লাগবে। এইবার সে যখন 1 বছর বা 2 বছরের জন্য তার দেশের বাইরে বা তার রাজ্যের বাইরে পড়তে গেছে, সে যখন অনেক দাম দিয়ে একটা নতুন খাট কিনে নেবে না, এবং সেটাকে তারপর সেখানে ফেলে আসবে না। তাই জন্য সে কী করতে পারে, কারো কাছ থেকে একটা ভাড়া নিয়ে নিতে পারে। ধরে নিলাম সেখানে যে থাকে সেরকম একজন কেউ বড় মানুষ, যার একটা ঘর ফাঁকা আছে, সে কিন্তু একটা ঘর ভাড়া দিতে পারে। সাথে তার বিছানা, খাট,
টেবিল সব কিছুই ভাড়া দিতে পারে। তাহলে আমরা কি করছি, যখন আমি ওখানে গেলাম তখন একটা স্টুডেন্ট যখন ওখানে গেল তখন কিন্তু ওর প্রয়োজন অনুযায়ী ওর জিনিসগুলোকে নিয়ে নিল, যা যা জিনিস দরকার তার থেকে বেশি কিছু নিয়ে এলো না। একটা 1 বছর থাকবে, তাহলে ওর একটা ওয়াশিং মেশিন দরকার, একটা ফ্রিজ দরকার, খাবার রান্না করার দরকার, ওভেন দরকার, তাছাড়াও খাট দরকার, টেবিল দরকার। তো যা যা জিনিস দরকার সেই সব জিনিসগুলো ও কিন্তু ভাড়া নিয়ে নিতে পারে। এই সিস্টেমটা কিন্তু আমরা সবাই জানি। তো এটার সাথেই একটা অ্যানালজি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যেখানে আমরা কম্পিউটিংয়ের নানা রকম জিনিসপত্র ভাড়া নিয়ে কাজগুলো করতে পারি। অবশ্যই সেটা কোনো কোম্পানি ওন করতেই পারে, কিন্তু ভাড়া নিয়েও করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা সবাই সাধারণত ভাড়া নিয়েই করে থাকে। তাহলে এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। আসল যে জিনিসটা সেটা আমি এখন বলবো, সেটা হচ্ছে ওয়াই ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং যেটা অ্যাকচুয়াল ক্লাউড কম্পিউটিং, সেটা আমরা কেন ইউজ করি বা এর অ্যাডভান্টেজেস কী কী। যদি অ্যাডভান্টেজেস সম্পর্কে জানতে চাই তাহলে ফার্স্টেই বলবো অ্যাক্সেসিবিলিটি। মানে মনে করো তুমি তোমার কাজিনের বাড়িতে গেছো, সেখানে গিয়ে তুমি তোমার ছোটোবেলার ছবিগুলো তুমি তাকে দেখাতে চাও, কিন্তু তুমি তোমার ল্যাপটপ নিয়ে যাওনি, তোমার ল্যাপটপে তোমার ছোটোবেলার সব ছবিগুলো স্টোর করা আছে। এবার তুমি তাকে কি করে দেখাবে? তোমার ছবিগুলো যদি তোমার ল্যাপটপে না থেকে ক্লাউডে স্টোর করে রাখো, তাহলে কিন্তু জাস্ট ইন্টারনেট ইউজ করে তোমার কাজিনের ল্যাপটপটা নিয়েই তুমি কিন্তু তোমার ছবিগুলো ওকে দেখাতে পারবে। তাহলে এটার একটা বড় ক্লাউড কম্পিউটিং একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি। যে কোনো জায়গা থেকে আমাদের কাছে একটা ল্যাপটপ, মানে একটা যদি ইন্টারনেট কানেকশন থাকে, আমি আমার মোবাইল থেকেও আমি কানেকশন করে আমি ক্লাউডের ডেটা দেখিয়ে দিতে পারতাম। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটিটাকে আমাদের খুব বাড়িয়ে দেয়, যেটা আমরা যখন তখন খুব সুবিধা হিসেবে ইউজ করতে পারি। যে কোনো জায়গা থেকে আমরা আমাদের ডেটা ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তাছাড়াও অনলাইন গেমস তোমরা সবাই খেলো, সেখানে আমরা আবার অপোনেন্ট পেয়ে যাই। তাহলে অনেক লোকের সাথে মিলে বা অনলাইনে কোনো একটা বড় গেম আমাদের মেশিনে পুরো ইনস্টল না করে অনলাইনে কিন্তু আমরা গেমটা খেলতে পারছি। এটাও একটা ক্লাউড কম্পিউটিং, মানে ক্লাউডে আছে সেই জিনিসটাকে আমরা কম্পিউটারের মাধ্যমে ইউজ করছি। আরেকটা জিনিস কি হতে পারে, ডেটা শেয়ারিং। মানে মনে করো আজকে তুমি ক্লাসে গেছো, তোমার বন্ধু ক্লাসে যায়নি, সেক্ষেত্রে তুমি তোমার নোটটা এবং কিছু কোয়েরি যেগুলো টিচার দিয়েছে সেগুলো তুমি তোমার ল্যাপটপে স্টোর করে তুমি সেটা ক্লাউডে শেয়ার করেছো। ক্লাউডে যেই দিলে তখন তুমি বন্ধুকে তোমার সেই ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে দিলে যে এটা ক্লাউডে আছে এই লিঙ্কে, তখন তোমার বন্ধু কিন্তু সেই লিঙ্কটা থেকে সেই ডেটাটা পেয়ে যাবে, মানে ক্লাসে কী কী হয়েছে সেই ডিটেলসটা কিন্তু ও পেয়ে গেল। তাহলে তোমাকে কিন্তু ওর কাছে গিয়ে দিতে হলো না, তুমি তোমার বাড়িতে বসেই ক্লাউডের মাধ্যমে তুমি কিন্তু ডেটাটাকে শেয়ার করে দিতে পারলে। তারপর আবার ও কিছু বললো যে এটার তো এই অ্যান্সার হতে পারে বা কিছু একটা অন্য কিছু, সেই জিনিসগুলো যেটা ও ভাবছে কোনো একটা প্রজেক্টের কিছু, দুজনে মিলে একসাথে একটা প্রজেক্টে কাজ করতে পারলে, যেটা তোমাদের স্কুলের প্রজেক্ট দিল, যে ও কিছু মডিফাই করলো তুমি কিছু মডিফাই করলে, একই সাথে কিন্তু ডেটাটাকে শেয়ার করে তোমরা কিন্তু মডিফাই সব কিছু করতে পারবে। সুতরাং ডেটা শেয়ারিং একটা বড় সুবিধা। আরেকটা সুবিধা বড়, যেটা হচ্ছে স্টোরেজ স্পেস। অনেক সময়ই আমাদের লিমিটেড ক্যাপাসিটির যে ল্যাপটপগুলো হয় বা ডেস্কটপ হয় বা মোবাইল হয়, এতে কিন্তু লিমিটেড স্টোরেজ থাকে। যত দাম বেশি তত স্টোরেজ ক্যাপাসিটি বেশি থাকে অবশ্যই, কিন্তু তাও একটা লিমিটেড স্টোরেজ। এবার 1 বছরের ডেটা, 2 বছরের ডেটা, 3 বছরের ডেটা হতে হতে এক সময় সেটা লো স্পেস দেখাবে, তখন তোমাকে ডেটা ডিলিট করতে হবে। সেটা যদি না চাও তাহলে তুমি ক্লাউডে একটা বড় জায়গা কিনে নিলে, সেই স্টোরেজ স্পেসটাকে ইউজ করে তুমি কিন্তু তোমার সমস্ত ডেটা তুলতে পারবে। সেখানে কিন্তু হিউজ স্টোরেজ স্পেস, তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী কিছু বাই করে, কিছুটা স্টোরেজ স্পেস বাই করে তুমি কিন্তু একটা বড় স্পেস, স্টোরেজ স্পেস ইউজ করতে পারলে তোমার সব মেমোরি কিন্তু সেখানে রাখতে পারলে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ডেটা ব্যাকআপ। ডেটা ব্যাকআপটা দরকার হয় যখন কোনো কম্পিউটারে কোনো একটা অ্যাক্সিডেন্টাল ক্র্যাশ হলো,
মানে হয়তো আমাদের ডিস্কটা নষ্ট হয়ে গেল বা ল্যাপটপটা কোনোভাবে খারাপ হয়ে গেল, ডিস্ক খারাপ হয়ে গেছে, হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি হবে, ডিস্কে যা ছিল সেটা হয়তো ডিলিট হয়ে গেল। ধরে নাও একজন বয়স্ক লোককে কেউ একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছে তার মেশিনে, সেটা হয়তো ডিলিট হয়ে গেল। এবার ওনার পক্ষে বা কারো পক্ষেই খুব সহজে সেটা তৈরি করা খুব মুশকিল। অনেক কটা গান অনেক জায়গা থেকে নামিয়ে সেই জিনিসটাকে আবার প্লে লিস্টটাকে ক্রিয়েট করতে হবে, বা কী কী গান ছিল পছন্দের গান সেগুলোও হয়তো সব মনে নেই। তো সেক্ষেত্রে সেটা একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু আমরা যদি ডেটাটাকে ব্যাকআপ নিয়ে রাখতে পারি ক্লাউডে, তাহলে সেই ক্লাউড থেকে কিন্তু অনায়াসে আমরা ব্যাকআপ কপিটাকে নামিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো বা এখানে গান শুনতে পারবো। তো এইগুলো হচ্ছে ওয়াই ক্লাউড কম্পিউটিং বা অ্যাডভান্টেজেস অফ ক্লাউড কম্পিউটিং: স্টোরেজ স্পেস, ডেটা শেয়ারিং, অনলাইন গেমস, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ডেটা ব্যাকআপ। আরও অনেক সুবিধাই আছে, এগুলো হচ্ছে বেসিক। এবার যদি আরেকটু ডিটেলসে যাই তাহলে বলবো টাইপস অফ ক্লাউড কম্পিউটিং কী কী টাইপের হয়। মেইনলি 2 টাইপের হয়, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আর আরেকটা অবভিয়াস টাইপ, সেটা হচ্ছে হাইব্রিড, মানে এই দুটোর কম্বিনেশন। এখানে আমি একটা ভালো ছবি দিয়ে বোঝাচ্ছি যে এইটা কিন্তু প্রাইভেট, এটা কিন্তু পাবলিক, আর হাইব্রিড মানে হচ্ছে পাবলিক আর প্রাইভেটের দুটো মিলিয়ে। পাবলিক ক্লাউড কি? পাবলিক ক্লাউডে আমরা কিন্তু যে ডেটাটা রাখবো সেটা কিন্তু সবাই দেখতে পাবে, সবাই অ্যাক্সেস করতে পারবে। এইরকমভাবে একটা পাবলিক ডেটা স্পেস থাকবে যেখানে কিনা অনেক ডেটা থাকবে যেটাকে সবাই ইউজ করতে পারবে, সেটা আমরা জানি। যেমন একটা গুগল ডক, আমি যদি সেই ডকটা বানাই তাহলে সেইটা কিন্তু সবাই, যাকেই লিঙ্ক দেবো সেই কিন্তু ইউজ করতে পারবে। এটা একটা পাবলিক স্টোরেজ স্পেস, সেখানে পাবলিক ক্লাউড বলে। এইবার প্রাইভেট ক্লাউড কি? প্রাইভেট ক্লাউডটা হচ্ছে যেটা আমি ছাড়া আর কেউ পাবে না, বা এখানে প্রাইভেট বলতে শুধু একজন নয়, মানে একটা অফিসও হতে পারে, মানে একটা পুরো কোম্পানি যারা কিনা একটা প্রাইভেট ক্লাউড কিনেছে, যেখানে শুধু ওই কোম্পানিটাই ওই ক্লাউডটা ইউজ করতে পারবে, দেখতে পারবে। এটা কখন দরকার হয়? বিশেষ করে ডেটা সিকিউরিটির ক্ষেত্রে, মানে আমার প্রাইভেট ডেটাটা আমি কাউকে দেখতে দিতে চাই না। যেমন মনে করো ব্যাংকিং সেক্টরে একটা ব্যাংক, তার যে কাস্টমার আছে তার অ্যাকাউন্ট নাম্বার কি, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, তার আধার নাম্বার কি, প্যান নাম্বার কি, এইসব ডিটেলসগুলো স্টোর করে। তাহলে সেই ডিটেলসটা নিশ্চয়ই সেটা পাবলিক করা যাবে না, তাকে নিজের কাছেই রাখতে হবে। ব্যাংক সেটা অ্যাক্সেস করতে পারবে এবং কারো কোনো ক্ষতি করতে পারবে না, সেই বন্ডে থাকে। তাহলে পাবলিকলি যদি সেই ডেটাটা কেউ জেনে যায় তাহলে সেটা মুশকিল। সেই জন্য এই যে ক্লাউড কম্পিউটিংটা ওরা তখন নেবে, সেটা একটা প্রাইভেট ক্লাউডকে ভাড়া করবে যেখানে আর কেউ অ্যাক্সেস পাবে না। এইবার যদি বলি হাইব্রিড, হাইব্রিডের ক্ষেত্রে কিছুটা পাবলিক কিছুটা প্রাইভেট। যেমন ধরো ফ্লিপকার্টের ডেটা যদি ধরি, তাহলে ফ্লিপকার্টের ডেটার যে কাস্টমারের জন্য যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু পাবলিক, মানে সবাই দেখতে পায়। কিন্তু যদি কাস্টমারের নিজস্ব ডেটাগুলো থাকে, মানে তার নাম কি, ডেট অফ বার্থ কত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কত, কোন অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে টাকাটা, সেই যে ডিটেলসটা ফ্লিপকার্টের কাছে থাকে, সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। তাই জন্য সেই জায়গাটুকুর জন্য, মানে সেই ডেটাবেসটা রাখার জন্য ওরা কিন্তু প্রাইভেট ক্লাউড ইউজ করে, আর যে প্রোডাক্টগুলো রাখে সেটার জন্য পাবলিক ক্লাউড ইউজ করে। তাহলে ওরা যে ক্লাউড সিস্টেমটা ইউজ করে সেটা হচ্ছে হাইব্রিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রাইভেট, পাবলিক আর হাইব্রিড ক্লাউডের মধ্যে ডিফারেন্সটা কী। এবার যদি আরেকটু ডিপে যাই তাহলে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাজ এ সার্ভিস আমরা কীভাবে ক্লাউড কম্পিউটিংটা ইউজ করতে পারি। অ্যাজ এ সার্ভিস আমরা 3 রকমভাবে পাই: ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS, যেটাকে হার্ডওয়্যার অ্যাজ এ সার্ভিসও বলে, বা HaaS। আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, PaaS, অথবা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, SaaS। এই টার্মগুলো প্রায়ই শুনে থাকবে। তো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস মানে হচ্ছে আমরা যে জিনিসগুলো আমাদের দরকার হয়, জাস্ট সেই জিনিসটা আমরা নেব। যেমন মানে আমার কাছে মনে করো, এটা একটা অ্যানালজি, একটা বাচ্চার কাছে একটা ট্রাক আছে, একটা ফুটবল আছে, একটা এরোপ্লেন আছে, একটা গাড়ি আছে। তো ওর
এইসব জিনিসগুলো আছে, ও কিছু করতে চায়, কিছু খেলতে চায়, তাহলে ও কী করবে? ওর একটা ট্রাকটা চালাবার জন্য একটা রোড দরকার, সেখানকার পারমিশন দরকার সেই জিনিসটাকে। তাছাড়া ফুটবল খেলার জন্য একটা মাঠ দরকার, সেই মাঠটার ওর অ্যাক্সেস দরকার। প্লেন ওড়াবার জন্য একটা লিমিটেড স্পেস চাই যেখানে ও কিন্তু প্লেনটা ওড়াতে পারবে। তো সেই রকমভাবে ও কিন্তু এই জিনিসগুলো কোথাও থেকে পারমিশন নিয়ে নিতে পারে, যেখানে চালাতে পারবে। ঠিক সেই রকমভাবে এটা পুরোটাই অ্যানালজি। অ্যাকচুয়ালি যেটা কম্পিউটারের ক্ষেত্রে হয়, আমাদের কাজ আছে, আমাদের অ্যাপ্লিকেশনগুলো আছে, আমাদের নানা রকম সফটওয়্যার আছে, আমরা যেটা বানাবো সেইটা। তো সেটার জন্য আমরা কি করলাম, নানা রকম হার্ডওয়্যার সার্ভিস, যেরকম সার্ভার, স্টোরেজ স্পেস, নেটওয়ার্কিং, এইগুলো আমরা শুধু ভাড়া নিয়ে নিলাম। কিছু কিছু কোম্পানি আছে শুধু আইএএসটাই দেয়। তো তাদের কাছে গেলাম, গিয়ে বললাম আমার এগুলো এগুলো দরকার, এত ক্যাপাসিটির দরকার। সেই ডিটেলসটা বললে ওরা কিন্তু সেই জিনিসটার ব্যবস্থা করে দেবে একটা কস্টের বিনিময়। ঠিক সেই রকমভাবে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এটাকে যদি ধরি, তাহলে এটার অ্যানালজিটা বলা যেতে পারে যে একটা বাচ্চা মেয়ে তার মার জন্য একটা সুন্দর কেক বানাতে চায় জন্মদিনের জন্য। তাহলে ও কিন্তু ওই একদিনের একটা কেক বানাবার জন্য ও কিন্তু পুরো বেকারি সিস্টেমটাকে বাড়িতে সেট আপ করতে পারবে না। ও একদিনের জন্য যেটা কি করতে পারে, কোনো একটা বেকারিতে চলে যেতে পারে, বা যেখানে এই সিস্টেমগুলো আছে সেখানে চলে যেতে পারে। সেখান থেকে ও কিন্তু একদিনের জন্য জিনিসটাকে ভাড়া নিতে পারে। নিয়ে কিছু বোল ভাড়া নিল, একটা মাইক্রোওয়েভ ভাড়া নিল, নিয়ে ও কিন্তু ওর মতো করে ওর মার জন্য ও স্পেশালি বেশি করে স্ট্রবেরি দিয়ে, বেশি করে সফট করে, ওর নিজের যেরকম ডিজাইন সেরকম করে ও কিন্তু নিজে হাতে একটা কেক তৈরি করে মাকে দিল। তাহলে এক্ষেত্রে আমি যদি কেক তৈরিটাকে বলি একটা অ্যাপ্লিকেশন, তাহলে সেই অ্যাপ্লিকেশনের জন্য, সেটাকে বানাবার জন্য, রান করার জন্য, ম্যানেজ করার জন্য যা যা দরকার, পুরো প্ল্যাটফর্মটা আমরা যদি একবারে একটা সার্ভিস হিসেবে নিই, তাহলে সেটা হলো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সেখানে সফটওয়্যারও থাকতে পারে, হার্ডওয়্যারও থাকতে পারে, মানে একটা অ্যাপ্লিকেশনের জন্য আমার যা যা দরকার সব কিছু আমি একবারে নিয়ে নেব। আমি শুধু সেখানে গিয়ে আমার স্পেশাল অ্যাপ্লিকেশনটা আমি বানাবো। তো সেটাকে বলে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস বা প্যাস। আরেকটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেখানে আমাকে সফটওয়্যারটা শুধু সার্ভিস হিসেবে দেবে। সেটার এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে জিমেল, গুগল ডক, মাইক্রোসফট 365-এর প্রত্যেকটা অ্যাপ, জুম। জুম মিটিং আমরা সবাই জানি। জুম মিটিংয়ের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু একটা সফটওয়্যার পেয়েছি যেখানে আমরা মিটিং করতে পারি। সেইখানে কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারি আমাদের মতো করে, আমরা আমাদের মতো করে সার্ভিসটা নিতে পারি। কীরকম, যে কাকে ইনভাইট করব, আমি মিটিংটা রেকর্ড করব কি না, সেটার যে ডেটাটা সেটা কিন্তু আমিই স্টোর করব, সেটা আমার কাছেই থাকবে। তো সেটা কিন্তু আমার পার্সোনাল ইউজ হয়ে গেল, বা আমার কোম্পানির পার্সোনাল ইউজ হয়ে গেল। তো সেইভাবে আমরা কিন্তু সফটওয়্যারটা, এই জুমের যে সফটওয়্যারটা, সেটাকে আমরা একটা সার্ভিস হিসেবে নিচ্ছি। তো এই হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, শুধু একটা সফটওয়্যার যেটাকে আমরা কাস্টমাইজ করে ইউজ করতে পারি। তাহলে অ্যাজ এ সার্ভিস তিন রকম হয়: ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, অর হার্ডওয়্যার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসই হার্ডওয়্যার অ্যাজ এ সার্ভিস, HAAS। আরেকটা হয় প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, আরেকটা হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। কোনো কোম্পানি তিনটেই দেয়, কোনো কোম্পানি হয়তো যে কোনো দুটো দিল, বা কোনো কোম্পানি যে কোনো একটা দিল। তো সেটা ডিপেন্ড করে কোম্পানি কীরকমভাবে সার্ভিস দিচ্ছে সেটার উপর। কিন্তু আমরা যখন নেব তখন আমরা কী হিসেবে নেব সেটা আমাদের ডিফাইন করে দিতে হয়, সেই স্পেসিফিকেশনগুলো দিয়ে দিতে হয়। আশা করি তোমরা এই পর্যন্ত সব বুঝতে পেরেছো। এবার কিছু কোশ্চেন করি। ধরে নাও আমরা সবাই জানি যে ফ্লিপকার্ট, ইউটিউব, ফেসবুক এগুলো খুব বড় একটা অ্যাপ, সবাই ইউজ করি প্রায়। তাহলে এই যে ফ্লিপকার্টটা, এটা কি IAS, PAS or SAS? ইউটিউব কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অথবা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস? ফেসবুকও কোনটা? একটু ভাবো। ফ্লিপকার্ট যদি বলি, ফ্লিপকার্ট কিন্তু একটা মার্কেটিং সাইট, যেখানে কিন্তু আমরা অনেক কিছু কিনতে পারি। শপিং সাইট জেনারেলি, মানে কিছু একটা কেনার জন্য নানা রকম প্রোডাক্টের অ্যাড দেওয়া থাকে। তাহলে এটা কিন্তু একটা অ্যাপ, এটা কিন্তু কোনো সার্ভিস নয়। কিন্তু ফ্লিপকার্ট আমাদেরকে সফটওয়্যার এজ এ সার্ভিসও
ক্লাউড প্রোভাইড করে, যেখানে কিনা আমরা সফটওয়্যার মতো করে মানে ফ্লিপকার্টের মতো করে কোনো একটা অ্যাপ্লিকেশান বানিয়ে সেটা আমাদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারি। তাহলে এটা মেইনলি কিন্তু একটা শপিং সাইট, কিন্তু এটাকে আমরা সার্চ হিসেবেও ইউজ করতে পারি। ইউটিউবও তাই। ইউটিউবের উদাহরণটা আরও ভালো বুঝবে। যেখানে আমরা গান শুনছি, ভিডিও দেখছি, সেটা কিন্তু একটা অ্যাপ, সেটা কিন্তু কোনো সার্ভিস নয়। কিন্তু যখন আমরা একটা ভিডিও রেকর্ড করছি, ভিডিও রেকর্ড করে যখন আমরা সেখানে কাজ করছি, আমার ভিডিওটা বানাচ্ছি, আমার সেই ভিডিওটা কোথায় অ্যাক্সেস পাচ্ছে, সেই ডেটাগুলো আমি পাচ্ছি, সেগুলো কিন্তু আমার নিজের। সুতরাং সেই জিনিসটাকে আমি একটা সফটওয়্যার হিসেবে ইউজ করে আমি আমার ডেটাগুলোকে রেকর্ড করছি, কাজ করছি। তাহলে সেখানে ইউটিউবটা হচ্ছে একটা সফটওয়্যার এজ এ সার্ভিস। ফেসবুকও কিন্তু একটা অ্যাপ, কিন্তু এটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসও কাজ করে, আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে ফেসবুক, যেখান থেকে আমরা ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা কিন্তু আমাদের নিজেদের অ্যাপ্লিকেশন বানাতে পারি। ইউটিউব বা ফ্লিপকার্ট কিন্তু আমাদের প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস দেয় না, কিন্তু ফেসবুক আমাদের দেয়। সেটা এখনই আমরা কেউ ইউজ করি না, বা বেসিক্যালি কেউ ইউজ করি না, কিন্তু কেউ কেউ তাদের অ্যাপ্লিকেশন বানাবার জন্য এটা করে, ফেসবুক সেটা সেই সার্ভিসটা দেয়। তাহলে এটা একটা এসএএস হিসেবে ভাবতে পারি, এটাও এটাকে সার্ভিস হিসেবে ভাবতে পারি, এটা একটা প্যাস হিসেবে সার্ভিস দেয়, সেটা আমরা জানলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।